আপনি এসেছেন একজন তাঁতির বাড়িতে, আমি একজন বালুচুরি শিল্পী। এটা আমাদের বংশ পরম্পরায় এই কাজ হয়ে এসছে। আমাদের ছায়াটাই পড়ছে শুধু, আর কিছুই নেই। বাবা রে বাবা, ওরে বাবা, মানে মেঝেটা দেখো, মেঝেটা দেখলেই বুঝতে পারবে। পুরো ঢালাই মেঝে দেখো। তাহলে আমরা যেদিক দিয়ে এলাম, হ্যাঁ আবার আমরা অতটা যাব। হ্যাঁ আগের ব্লগে আপনারা দেখেছেন শান্তিনিকেতনের ইতিহাস, সেখানকার দর্শনীয় স্থান, খোয়াইয়ের হাট তার ইতিহাস, বর্ষা শিল্পায়ন, কঙ্কালীতলার মন্দির এবং সেখানকার আরতি। যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, আবার আই বাটনেও শেয়ার করেছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন আর অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমিও তাই চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে রিলস টু উইংস চ্যানেলে। আজ এক্সপ্লোর করব এমন এক জায়গা যেখানে গোটা শহর টেরাকোটার ভাষায় কথা বলে। আকাশে বাতাসে শোনা যায় ইতিহাসের ফিসফিসানি, যেখানকার মন্দিরের বৈচিত্র্য এবং চোখ ধাঁধানো শিল্পকলার নিদর্শন ফুটে ওঠে বালুচরি শাড়িতে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মন্দিরের শহর বিষ্ণুপুর। আজ তাকে ঘিরেই আমাদের এই ব্লগ, এবং তার সাথে থাকবে আমাদের কিছু ফেলে আসা মুহূর্তের গল্প। তাহলে এখন সবাই রেডি তো? চলুন শুরু করা যাক আজকের ব্লগ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের ট্রিপের সেকেন্ড এবং লাস্ট ডে। আজকে বাড়ি ফেরার পালা। যতক্ষণ না কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রেডি হচ্ছে ততক্ষণ তো হোটেল থেকে বেরোতে পারছি না, তাই নিজেরা গার্ডেন ফ্রেশ হয়ে চলে এলাম এই হোটেলের গার্ডেনে। আর তারপর দেখুন কি করছি। ভীষণ ভালো শান্তিনিকেতন ঘুরলাম, বিশ্বভারতী মিউজিয়াম, অসম, খোয়াইয়ের হাট। এটা তো বলারই নেই। আমাদের দুর্ভাগ্য যে অন্ধকার হয়ে গেল, আমরা আরো বেশি শপিং করতে পারতাম, সেটা করতে পারলাম না। শান্তিনিকেতন ট্রিপ ইজ রক। আর তারপরেই ডাক পড়লো আমাদের ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট সেরে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আজই কলকাতায় ফিরবো, তাই ভাবলাম যে যেই রুটটা দিয়ে শান্তিনিকেতন এসেছিলাম সেইটা না ধরে নতুন একটা রাস্তা দিয়ে যাব। তাই এই রুটটা বেছে নিয়েছি। ইলামবাজার, দুর্গাপুর, বড়জোড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ হয়ে কলকাতায় ঢুকবো। আর এই সুযোগে বিষ্ণুপুরটা দেখা হয়ে যাবে। শান্তিনিকেতন থেকে কলকাতা প্রায় 161 কিলোমিটারের মতো, আর এখান থেকে বিষ্ণুপুর হলো 114 কিলোমিটারের মতো ভায়া পানাগড়। মানে আমাদের লাগবে 3.5 ঘন্টার মতো বিষ্ণুপুর পৌঁছতে। আর যারা কলকাতা থেকে বিষ্ণুপুর ডাইরেক্ট ট্রেনে বা বাসে আসতে চান তারা কিভাবে আসবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চটপট বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নিন। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার ভিডিওসগুলো দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এখানকার সিনিক বিউটিটা দেখবার মতো। আমরা এখন আছি ইলামবাজার চৌপাহাড়ি জঙ্গলে, আর রাস্তাটার নাম বোলপুর কবি জয়দেব রোড। পানাগড় 24 কিলোমিটার পানাগড় পাঁদিকে। এই পয়েন্টের রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, সোজা চলে যাচ্ছে মোরগ্রাম আর আমরা বাঁদিকে ঘুরছি টুয়ার্ডস পানাগড়। ন্যাভিগেটর দেখাচ্ছে 2 ঘন্টা 36 মিনিট আরও লাগবে। সামনেই আসছে অজয় ব্রিজ, আর সেই জন্য আমাদের থেকে টোল নিল 20 টাকা। পানাগড় সোজা, বর্ধমান কলকাতা বাঁদিকে আর দুর্গাপুর ডান দিকে। এই হচ্ছে অজয় নদী, আর এই ব্রিজটার জন্যই আমরা টোল দিলাম। খুব সুন্দর মেনটেন করে রেখেছে। এখন আছি SH14-এ। টোল গেটে চলে এসেছি। ছোট গাড়ির জন্য 90 টাকা। আর তারপর কিছু দূর যেতেই দেখুন আমাদের কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে গুগল। বাহ, সুন্দর না জায়গাটা? ওই জন্যই বার্নিং ঘাট বানিয়েছে এখানে। কার মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে রে ভাই? যেদিক দিয়ে নিয়ে যাস ঠিক পৌঁছে দেবে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গ্রাম দেখাতে দেখাতে।
সামনে মেন রাস্তায় ফেলে দেবে। হ্যাঁ, এটা এই এই তো রাস্তাটা বড় হচ্ছে রাস্তাটা ডান যাচ্ছে দিকের ব্রিজ। রাস্তাটা। হ্যাঁ, আগে একটা রাস্তা দেখা ছিল যেটা আমরা মিস করি, আর সেই কারণে আমাদের এই রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল। যাই হোক, মেন রাস্তায় পড়ে গেলাম, আর এখানে এসে বুঝলাম যে আমরা দুর্গাপুর চলে এসেছি। এটা দুর্গাপুর ব্যারেজ? বলছি এটা দুর্গাপুর ব্যারেজ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর 1 ঘন্টা 41 মিনিট। এখানে দেখে গেল 15-20 মিনিট এক্সট্রা ঘুরতে হলো। এই দেখুন দামোদর নদ। এতক্ষণ যে আমরা দামোদরের পাশ দিয়ে আসছিলাম বুঝতেই পারিনি। আর এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, যেটার লেন্থ হচ্ছে 692 মিটার। বাইরের দৃশ্য যতটাই সুন্দর, রাস্তাটা এখানকার ততটাই খারাপ। বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে রাস্তার ওপর, আর এই বড় বড় ট্রাক আর এই বড় বড় লরিগুলোর জন্য মানে দুর্বিষহ অবস্থা। এখানে আমাদের অনেক সময় চলে গেল। চলে এলাম দুর্গাপুর টোলগেটে। এরপর থেকে আবার রাস্তা ভালো। এখনো আরো 56 কিলোমিটার বাকি, লাগবে 1.5 ঘন্টার মতো। এখানকার রাস্তাটা লক্ষ্য করুন, চারিদিকে সবুজ, রাস্তাঘাট পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, যাকে বলে মাখনের মতো স্মুথ। আর এই সময় গাড়ি চালানোর একটা আলাদা মজা। তবে আপনারা যারাই চালাবেন খুবই সাবধানে চালাবেন, নিজেদের কন্ট্রোলে রাখবেন, কারণ মাঝে মাঝে এইরকম প্রাণীদের সম্মুখীন হতে হবে, এটা ওদেরই জায়গা। হোটেল থেকে রওনা হওয়ার পর থেকে প্রায় 4 ঘন্টা পর পৌঁছলাম এখন বিষ্ণুপুরে। রাস্তার কন্ডিশনটা দেখুন। সামনে বাইক গুলো আছে। দেখেছি তো, ড্রাইভিং সরায়ও টেস্ট না, হচ্ছে এখানে। সত্যি কথা। ভালো ড্রাইভিং টেস্ট হবে এখানে। কিরম পারো কিরকম পারো? বাবা, টোটো আসছে। এই যে দাদা এখানে পার্কিংটা কোথায়? এই ছিল। একটা গলি থেকে আর একটা গলি। ওই অটো টোটো করে নাও, হ্যাঁ ওই তাতেই, এখানে তাই পার্কিং ঘুরে করে যাওয়া রাখতে হয়। হবে। মানে গাড়ি নিয়ে ঘুরতে পারবে না। এখানে তুমি গাড়ি নিয়ে ঘুরতে পারবে না। এই হলো বিষ্ণুপুর পৌরসভার আন্ডারগ্রাউন্ড পার্কিং জোন। আছি এখন চকবাজার টোটো স্ট্যান্ডে। গাড়ি পার্ক করে আমরা টোটো নিয়েই ঘুরব। 4 চাকার জন্য পার্কিং চার্জ 20 টাকা। আমাদের হাতে বেশি সময় নেই, আজই কলকাতায় ব্যাক করতে হবে, তাই বিষ্ণুপুরের কয়েকটা মেন স্পট আমরা ঠিক করলাম। বার্গেনিং করে 500 টাকায় ঠিক হলো। বিষ্ণুপুরের সব জায়গা ঘুরে দেখতে হলে আপনাদের 600 থেকে 800 টাকা অটো ভাড়া পড়বে। কলকাতা শহর নির্মাণের কয়েক শতাব্দী আগে 749 খ্রিস্টাব্দে এই বিষ্ণুপুর শহর গড়েছিলেন মল্ল রাজারা। মল্ল রাজ্যের সূত্রপাত 695 খ্রিস্টাব্দে। প্রথম রাজা ছিলেন আদিমল্ল, যার রাজধানী ছিল কতুলপুরের কাছে লাউ গ্রামে। দশম মল্ল রাজা জগৎ মল্লের রাজত্বে রাজধানী এখানে স্থানান্তরিত করা হয়। মল্ল রাজারা ছিলেন বিষ্ণুর উপাসক, সেই থেকে বিষ্ণুপুরের নামের উৎপত্তি। তারপর 1591 থেকে 1616 পর্যন্ত বীর হাম্বিরের রাজত্বকালে চৈতন্য শিষ্য শ্রীনিবাস আচার্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর রাজ্য জুড়ে শুরু হয় মন্দির নির্মাণ। শুধু বিষ্ণুপুরেই দর্শনীয় মন্দিরের সংখ্যা 25টিরও বেশি। তাই এই প্রাচীন শহরের মাথায় জুটে যায় তকমা মন্দির নগরী। প্রথমেই চলে এলাম রাসমঞ্চে। অফলাইন টিকিট 25 টাকা করে, অনলাইন 20 টাকা করে, আর প্রতিটা মনুমেন্টের জন্য যদি ভিডিও করেন তাহলে 25 টাকা করে লাগবে। বেশিরভাগ জায়গায় ভিডিও ক্যামেরা অ্যালাউড নয়, অথচ ফোনে ভিডিও তোলা যাবে। এর পেছনের কারণটা কি আমার জানা নেই। এই টিকিট দেখালে আপনারা রাসমঞ্চ, জোরবাংলা আর শ্যামরাই টেম্পল দেখতে পারবেন। আজ মঙ্গলবার, তাই আজকে এসব জায়গা ফ্রি। বাকি মনুমেন্টগুলো ফ্রি অফ কস্ট। এখানকার টাইমিং হলো সানরাইজ টু সানসেট, কিন্তু সানসেটের আধ ঘন্টা আগে বন্ধ হয়ে যায়। 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চ নির্মাণ করেন মল্লরাজা বীরহাম্বির। বৈষ্ণব রাস উৎসবের সময় এই বিষ্ণুপুর শহরে যত রাধাকৃষ্ণের বিগ্রহ ছিল সমস্ত এখানে আনা হতো জনসাধারণের দর্শনের জন্য। কিন্তু যবে থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে রাসমঞ্চ চলে যায়, তবে থেকে এই প্রচলন বন্ধ হয়ে যায়। এখানে 108টা কলাম আছে, আর উপরের অংশটা পুরো পিরামিডের মতো।
মাঝের অংশটা বাংলার চালার মতো, আর নিচের খিলানগুলো মুসলমান স্থাপত্যের ন্যায়। নিচের বেদি মাকড়া পাথরের তৈরি। ওরে বাবা, কি পড়লো দেখলে? টিকটিকি টাইপের কি বললো? গিরগিটি এক্ষুনি পড়লো। না না, ধরো না। আমাদের ছায়াটাই পড়ছে শুধু, আর কিছুই নেই। না, চলো। কয়েকটা ছবি তুলে বেরিয়ে পড়লাম এখান থেকে। চলে এলাম পাথরের রথ দেখতে। এটা একটা ছোট মন্দির, রথের আদলে বানানো, ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, 4.5 মিটারের লম্বা। আর অরিজিনালি এখানে 3টে চাকা ছিল 3 দিকে। মনে করা হয় 17th সেঞ্চুরিতে এই রথটি বানানো হয়। মিড 17th সেঞ্চুরিতে মল্লরাজ বীর সিংহ তৈরি করেছিলেন মাকড়া পাথরের প্রবেশপথটি। এর ডান দিকে রয়েছে মোর্চা পাহাড়, যেখানে মহা অষ্টমীতে সন্ধি পুজোর সময় কামানের গর্জন হতো, আর এই কামানের শব্দে মৃন্ময়ী মায়ের বা অন্যান্য মন্দিরে বলিদান হতো। মাকড়া পাথরের এই প্রবেশপথটি বড় পাথর দরজা বলে পরিচিত। বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ এটা। সৈন্য সামন্তের অস্ত্র চালানোর জন্যই এই জায়গাটা তৈরি করা হয়েছে। রাজবাড়ির অস্তিত্ব বলতে শুধু এই ধ্বংসাবশেষটাই পড়ে রয়েছে। এখানে প্রবেশ নিষিদ্ধ। এর পাশেই রয়েছে মৃন্ময়ী মায়ের মন্দির। 997 খ্রিস্টাব্দে স্বপ্নাদিষ্ট হয়ে প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছিলেন বিষ্ণুপুরের রাজা জগৎমল্ল। প্রতিমার নাম মৃন্ময়ী। গঙ্গামাটি দিয়ে মূর্তি করা হয়। রাজবাড়ির লাগোয়া মন্দিরও নির্মাণ করেন তিনি। দুর্গাপুজোর 15 দিন আগে থেকে জিতা অষ্টমী থেকে পুজো শুরু হয়ে যায়। তোপের আওয়াজেই পুজো আরম্ভ হয় এখানে। ফলে ভিন্ন রীতির এই পুজো দেখতে প্রচুর মানুষের ভিড় হয়। যতক্ষণ না তোপের আওয়াজ কানে আসছে ততক্ষণ কোনো মন্দিরে পুজো শুরু হয় না। আর সন্ধি পুজোও শুরু হয় এই কামানেরই আওয়াজে। আর সেই কামানটা এই মন্দিরেই আপনারা দেখতে পাবেন এখানে এলে। আমি সব কিছু দেখাতে পারছি না, কারণ মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। ইনি হলেন রাজা শ্রী শ্রী কালীপদ সিংহ ঠাকুর, বিষ্ণুপুরের শেষ মল্ল রাজা। আর দেখুন, মন্দিরের ভেতরেই আপনারা দোকান দেখতে পাবেন, যেখানে আছে নানা রকম টেরাকোটা আর ডোকরার জিনিস। মৃন্ময়ী মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে রাধেশ্যাম মন্দির। বড় প্রাচীর দিয়ে ঘেরা মন্দিরের প্রবেশদ্বার ইটের তৈরি, সত্যি দেখবার মতো। এখানে আছে নহবতখানা, যেখানে একসময় সানাই বা অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো হতো। মাকড়া পাথরের তৈরি রাধেশ্যাম মন্দিরটি 1758 সালে মল্লরাজ চৈতন্য সিংহের প্রতিষ্ঠিত। আপনারা মন্দিরের কারুকার্য লক্ষ্য করেছেন? ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য, পৌরাণিক কাহিনীর স্থাপত্য লক্ষণীয়। এখানকার বাগানে রয়েছে তুলসী মঞ্চ, নাট মন্দির এবং রান্নাঘর। আর এই মন্দিরে রাধাশ্যাম, নিতাই ঠাকুর ও জগন্নাথ দেবের পুজো করা হয়। চলে এলাম রাধা মাধব আর কালাচাঁদ মন্দিরের সামনে। 1737 সালে মহারাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরের এই মন্দিরের গায়ে দেখতে পাবেন পৌরাণিক কাহিনীর গল্প। আর তার পাশেই রয়েছে কালাচাঁদ মন্দির। 1656 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এই কালাচাঁদ মন্দিরটি স্থাপনা করেন। কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই মন্দিরগুলির দেয়ালে। এই দেখুন ভোগ কক্ষ। এই কমপ্লেক্সের আশেপাশে অনেকগুলো মন্দির আছে, যেগুলো আমরা দেখে নিলাম। আর অত ডিটেলসে আমি দেখাতে পারছি না এই ব্লগে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখান থেকে সোজা চলে গেলাম ছিন্নমস্তা মন্দিরে। এখানে ছবি তোলা একদমই অ্যালাউড নয়। আর তারপর পাশেই রয়েছে দলমাদল কামান। 1742 সালে বর্গী আক্রমণ হয় বিষ্ণুপুরে। সেই আক্রমণ রুখে দিয়েছিল মল্ল সেনারা।
কথিত আছে বর্গী সর্দার ভাস্কর পণ্ডিতকে কামান দেখে হটিয়ে দিয়েছিলেন রাজবাড়ির গৃহদেবতা মদনমোহন, আর এই সেই দলমাদল কামান। এই কামানটা তৈরি হয় রাজা গোপাল সিংহের আদেশে। তখনকার দিনে খরচা হয়েছিল 1,25,000 টাকা। কামার জগন্নাথ কর্মকার এই কামানটা তৈরি করেন রট আয়রন দিয়ে এবং সম্পূর্ণ রাস্ট ফ্রি। এখনও যদি আপনারা আসেন দেখবেন এখানে কোনো মরচে পড়েনি। এটার ওজন 11,840 কেজি আর লেংথ 3.8 মিটার। আপনারা কি জানেন যে একসময় এই কামানটা মাটির নিচে অর্ধেকটা বসে যায়। তারপর ব্রিটিশদের হাতে যখন বিষ্ণুপুর চলে আসে 1760 সালে, তখন মাটি খুঁড়ে কামানটাকে এই অবস্থায় পাওয়া যায়। এখান থেকে বেরিয়ে দেখুন কোথায় এলাম। এরকম সুন্দর সব লাগানো আছে ওপর থেকে, সুন্দর পুরো কি শাড়ি দাদা? বালুচুরি স্বর্ণচুরি বলা হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। এটা পুরোটা রেশম, আর এটা জরি দিয়ে বোনা হচ্ছে হলো স্বর্ণচুরি। কোনটা জড়ি দিয়ে বোনা হচ্ছে? এই জরি দিয়ে পাটার জরি, আচ্ছা আচ্ছা। নাহলে এই যে পুরোটা রেশম হলে বালুচুরি বলা হয়। উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে। নমস্কার, আমি নমস্কার। মনোহর রক্ষী। আপনি এসেছেন একজন তাঁতির বাড়িতে। আমি একজন বালুচুরি শিল্পী। এটা আমাদের বংশ পরম্পরায় এই কাজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বালুচুরি শাড়ি। এটা ঐতিহ্য শুধু সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেও এই বালুচুরি নামে চিনে। এবং এখানে যে বালুচুরি শাড়িগুলি তৈরি হয় সবই পিওর সিল্ক মার্ক সার্টিফাইড। রেশমের ছাড়া আর কোনো আর্টিফিশিয়াল জিনিস দিয়ে তৈরি হয় না। বাজারে যে সমস্ত আপনি দেখতে পাবেন 800, 1000, 2000 এইরকম ধরনের যে সমস্ত শাড়ি, এগুলোর নামটা শুধু বালুচুরি ভাঙিয়ে, যদিও আজকে বালুচুরি জিআই লোগো পেয়ে গেছে। ভারত সরকারের এটা আইনের আওতাভুক্ত ভালো করে আনা উচিত যে বালুচুরি নামটা অন্য শাড়িতে ইউজ করা উচিত নয়। কিন্তু অন্য অন্য শাড়ি অন্য অন্য কোম্পানি মানে অর্থাৎ বিভিন্ন স্টেটের কোম্পানিরা এগুলোকে বালুচুরি নাম নিয়ে একটু ছেলাখেলা টাইপের করছে। এগুলো হচ্ছে আঁচলের এই কাহিনী, এগুলো সবই হাতে উইভিং করা। এগুলো হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক। এটাও হচ্ছে একটা ঐতিহ্যবাহী বহন করে চলেছিল। এটা দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে। এখন বর্তমানে আমাদের কাছে 7,500 টাকা বালুচুরির মধ্যে আছে, 3,000 টাকা সিল্কের থানের মধ্যে আছে। এখানে প্রচুর কালেকশন। শাড়ি ছাড়াও পেয়ে যাবেন পাঞ্জাবির কাপড়, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন মেটেরিয়ালের সম্ভার। সারা ঘর জুড়ে পড়ে আছে, এক কথায় আড়ত। উনি কলকাতা এবং ভারতের বিভিন্ন জায়গাতেও সাপ্লাই করেন। কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। বংশ পরম্পরা ধরে ওনাদের এই প্রফেশন চলে আসছে। অনলাইনেও আপনারা অর্ডার দিতে পারেন, তবে আমার মনে হয় শাড়ির দোকান থেকে দেখে নেওয়াই ভালো। জায়গাটার নাম রঘুনাথ সায়ের বড় কালীতলা। আপনারা যারা বিষ্ণুপুর ঘুরতে আসবেন তারা অবশ্যই এখানে এসে একবার দেখে যাবেন। এখনই বাজে প্রায় 3:45। কলকাতায় ফিরতে হলে আমাদের এখনই রওনা দিতে হবে, আর তাই পার্কিং জোন থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। প্রায় 140 কিলোমিটারের মতো। বিষ্ণুপুর থেকে প্রায় 10 কিলোমিটার পর আমরা পৌঁছে গেলাম এই জঙ্গলমহল এরিয়ায়। আর এই যে জঙ্গলটা দেখছেন তার নাম হলো জয়পুর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে একটা হিডেন ট্রেজার আছে। আপনারা কি জানেন সেটা? আমি আগেও একবার এসেছিলাম, তখন এই নিয়ে একটা ব্লগ করেছিলাম, যেটা আমাদের ফার্স্ট ব্লগ। অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি লিঙ্কটা আই বাটন আর ডেসক্রিপশন বক্সে 2 জায়গায় শেয়ার করেছি। তাই আজকের ভিডিওতে এই ব্যাপারে খুব বেশি ডিটেলসে যাব না। চলুন দেখে আসি জায়গাটা। অনেকটা ভেতরে না? বাবা সরু রাস্তা গো। হুম। না না, আমাদের আগের বারে যেটা রাস্তাটা দেখেছি সেই এটা রাস্তাটা নয়। এই দাগ হয়ে যায় জানা গাড়ি। এই দেখো, এই যে এইগুলো যাচ্ছে, এটাকে সরাও তো। আর এখানে সরু গাড়ি ছোট গাড়ি হয় ঠিক আছে, বাবা রে বাবা। ওরে বাবা, এই রাস্তাটাতে পড়তে হবে আমাদের। এদিকেই যেতে বাড়ি বলছে, এটা। বাড়ির গা দিয়ে যেতে হবে হয়তো। এরম না, সিধা যেতে সিধা। না না, এটা না, আর একটু এগিয়ে বাঁ দিকে। এই যে এইটা থেকে বাঁ দিকে ডান দিকে। ডান দিকে, হ্যাঁ।
বাট এটাতেও যাওয়ার জায়গা আছে। এবার এটাতে এইটা একদম এক্স্যাক্ট বিরসা মুন্ডা হল্ট। এটা বিরসা মুন্ডা হল্ট। এইবারে ওইবারেও দেখো না কতটা উঁচু, এই জন্যই তো ব্রেজার কেরামতি এখানে, তাই তো সাদে কি এই গাড়িটা নেওয়া হয়েছে এইসব জায়গায় আসার জন্যই তো। ভাঙা চোরা 9 মাসে 6 মাসে কখন আসবে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাসুদেবপুর চাতাল বা পিয়ারডোবা এয়ারফিল্ডে। এটি তৈরি হয় ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। এই জায়গাটার ইম্পর্টেন্স কী, এখানে কি কি হয়েছিল, এটা কেন তৈরি হয়েছিল, সব কিছুর উত্তর পেতে হলে আপনাদের দেখতে হবে আমার ফার্স্ট ব্লগ, যেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি। ওইদিকে না, যেদিকে গেলাম ওইদিক দিয়ে বেরোতে হবে, এদিকে বন্ধ, এদিকে রাস্তা নেই। এই কোন জায়গাটায় এয়ারবেসটা ছিল? এইটাই এটা পুরোটাই লম্বা। এই যে পুরো এয়ারপোর্টটা দেখছো এইটাই, মানে মেঝেটা দেখো, মেঝেটা দেখলেই বুঝতে পারবে। পুরো ঢালাই মেঝে দেখো, তাহলে আমরা যেদিক দিয়ে এলাম। হ্যাঁ আবার আমরা অতটা যাব? হ্যাঁ এদিক দিয়ে বেরোনোর রাস্তা নেই? না, যাচ্ছি না, ঘুরিয়ে নিচ্ছি গাড়ি। চলো ঘুরিয়ে যাই। হ্যাঁ, আর শুধু শুধু গিয়ে লাভ নেই। এই যে মাটি, এটা মাটি নয়, না কংক্রিট। এটা কংক্রিট পুরো, দেখো নেমে যদি নামো না, নামো না। নেমে দেখো। ঠিক আছে। গাড়ি থেকে আমরা নামলাম না, কারণ অলরেডি এখন সূর্য অস্তগামী আর জঙ্গল থেকে বেরোনোটা অনেক প্রবলেম হয়ে যাবে। একেই দেখছিলেন আসার সময় কি অবস্থা আমাদের, তো সেই কারণে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। এখনও পর্যন্ত কিছু খাইনি আমরা, সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি, তাই এর পরের ডেস্টিনেশন হবে এখানকার ফেমাস হোটেল, সেখানেও আপনাদের নিয়ে যাব, সঙ্গে থাকুন। জঙ্গল থেকে বেরিয়েই বড় রাস্তা দিয়ে কিছু দূর গেলেই ডান হাতেই পড়বে এখানকার বিখ্যাত বনলতা হোটেল অ্যান্ড রিসর্টটা বিশাল এরিয়া জুড়ে। আমরা গাড়ি পার্ক করে আগে ফ্রেশন আপ হয়ে নিলাম। আমাদের সাথে সাথে গোপাল দাদারও খাওয়া হয়নি, তাই এইখানকার চালের গুঁড়ো দিয়ে তৈরি পাটিসাপটা ওনাকে অফার করলাম। এটা একটাই পাটিসাপটা 4 পিস করে কেটেছে। এখানে এলে আপনারা দেখতে পাবেন কিভাবে ঢেঁকি দিয়ে চাল কোটা হচ্ছে, আর সেই চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা তৈরি হচ্ছে। এখানে 2 রকম পিঠে করছে, একটা ক্ষীরের পাটিসাপটা আর একটা নারকোলের পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটার দাম 50 টাকা আর নারকোলের পাটিসাপটার দাম 60 টাকা। এখানে অনেক কিছু দেখবার আছে, কিন্তু আজকে আমাদের দেখা হবে না, কারণ কলকাতায় ফিরতে হবে। একেই অনেক বেলা হয়ে গেছে, সন্ধে হতে চলল। এরপর আমরা খাবো, খেয়ে তারপরে বেরোনো। আমরা এমন সময় ঢুকলাম যখন না লাঞ্চ টাইম আর না ডিনার টাইম, তাই এই টাইমে কি পাওয়া যাবে জেনে আমরা ঝটপট অর্ডার দিয়ে দিলাম মিক্সড চাউমিন, বাটার নান আর মাটন কোরমা, আর তার সাথে সুইট লাইম সোডা। প্রাইস রিজনেবল, খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট সবই ভালো। তবে আপনারা যখনই পার্সেল দেবে আপনারা একটুখানি খেয়াল করে নেবেন যে সঠিক দিয়েছে কিনা, কারণ প্রায় এরা খুব ভুল করে। আজ বাড়ি ফিরতে ফিরতে কটা বাজবে জানি না, তাই ব্যাম্বু বিরিয়ানি প্যাক করে নিলাম ডিনারের জন্য। আপনারা ইজিলি এখানে থাকতে পারেন। আর এই রিসর্টটা পুরো মহিলারা চালায়। এখানে থাকবারও অনেক অপশান আছে, প্রচুর রুম আছে, বিভিন্ন রকম কটেজ আছে, বিভিন্ন রকম বিল্ডিং আছে। আমাদের ফার্স্ট ব্লগটার লিংক আমি শেয়ার করেছি, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। ওখানে এই জায়গাটা সম্পর্কেও অনেক আইডিয়া পেয়ে যাবেন। এখানকার মিষ্টির সাইজ দেখুন, 50 টাকা করে এক একটা। বাড়ির জন্য কয়েকটা তুলে নিলাম। এবার কলকাতার দিকে রওনা দেব। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।